আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আছি সিয়াম রহমান। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ২ এর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইল যে তোমরা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং দেখলে অনেক কিছু শিখতে পারবে। এবং তোমরা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের ব্যাকরণের যে একটি ভুল ধারণা এগুলো সব কেটে যাবে। তোমাদের আর কোনো গাইডের প্রয়োজন হবে না আমার প্রতিটি ভিডিও দেখতে থাকলে। যাক, বেশি দেরি না করে এখন মূল কথায় ফিরে আসা যাক। এখন শুরু করা যাক। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা। ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণ ভাষা কি নিয়ে আলোচনা করা হয়? স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। একটু ভালো করে বুঝো, বিস্তারিতভাবে বলছি। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হয় ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। এটা হচ্ছে মূলটা। যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। এটা কিন্তু বাংলা ব্যাকরণ কাকে বলে এটা মুখস্থ করে ফেলবে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? ১৭৪৩ সালে। তোমরা যদি আমার মতন এভাবে প্রশ্ন করে পড়ো তাহলে তোমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, শুধু একটু বুঝে যাও তাহলেই চলবে। এর লেখক ছিলেন ম্যানুয়েল দা আসপাউ। এর লেখক কে ছিলেন? ম্যানুয়েল দা আসপাউ। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি রচনা করেন। এরপর ১৭৭৮ সালে প্রকাশিত হয় ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংলিশ ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। কত সালে? ১৭৭৮ সালে। কি প্রকাশিত হয়? একটি ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ গ্রন্থ। নাম কি? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটির নাম কি? এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। কত সালে? ১৮০১ সালে। কে? উইলিয়াম কেরি। কত সালে? ১৮২৬ সালে। রামমোহন রায় ইংরেজি ভাষায় দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম কি? বাংলা ব্যাকরণ। এখন আমরা পড়ব ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্যের সমষ্টি কোনটি? ভাষা। বাক্য দিয়ে হয় শব্দ দিয়ে। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। বাক্য কি দিয়ে গঠিত হয়? শব্দ দিয়ে। আমরা এভাবে প্রশ্ন করে পড়ব। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। এক হলো বাক্য কি দিয়ে গঠিত হয়? শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। উল্টিয়ে পাল্টিয়ে এদিকে থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। শব্দ ও বাক্যের
বহু ধরনের অর্থ হয়। যেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। কয়টি ভাগে? 4টি ভাগে, যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। এই 4টি ভাগে বিভক্ত হয়। আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় পড়া শেষ। আমরা এখন পড়ব ধ্বনিতত্ত্ব নিয়ে। কি নিয়ে? ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। আমাদের ধ্বনিতত্ত্ব পড়া শেষ। এখন পড়ব রূপতত্ত্ব। কি? রূপতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। এই আলোচনায় কি কি স্থান পায়? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ্য গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়ায়। বিশেষ্য কিসে গুরুত্ব পায়? শব্দ গঠনে। আবার এবার বলতে পারি, শব্দ গঠনে কি বেশি গুরুত্ব পায়? বিশেষ। আমাদের রূপতত্ত্ব পড়া শেষ। আমরা এখন বাক্যতত্ত্ব নিয়ে পড়ব। বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে বাক্য নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে? বাক্য নিয়ে। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। কি কি বাক্যতত্ত্বেও আলোচিত হয়ে থাকে? কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। আমাদের বাক্যতত্ত্ব পড়া শেষ। আমরা এখন অর্থতত্ত্ব নিয়ে পড়ব। ব্যাকরণের যে অংশ শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। এটা কিন্তু একটা কাকে বলে, এটা কিন্তু মুখস্থ করতেই হবে। একে বাক্যতত্ত্ব বলা হয়। একে কি বলা হয়? বাক্যতত্ত্ব। এটা হচ্ছে প্রথমে এটা অর্থতত্ত্ব, এর পুরোটিকে মিলে এটা বাক্যার্থ তত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়া, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। কি কি অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত? বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়া, বাগধারা। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। ব্যাকরণের এই অংশে কি কি নিয়ে আলোচনা থাকে? শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। আমরা এখন এই পরিচ্ছেদ 2 থেকে আমরা এখন যা যা বললাম এখান থেকে কিছু শব্দ এমসিকিউ দেওয়া আছে, আমরা এগুলো এখন পূরণ করব। প্রথমে 1 নম্বর রয়েছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এখানে রয়েছে গতে বাক্যতত্ত্ব, খ
খতে রয়েছে ব্যাকরণ, গতে রয়েছে অর্থতত্ত্ব, গহতে রয়েছে রূপতত্ত্ব। এখান থেকে হবে ব্যাকরণ। আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকেই টিকমার্ক দিয়ে রেখেছি, এটার উত্তর হবে ব্যাকরণ। তুমি যদি এভাবে প্রত্যেকটি ক্লাস আমার এই চ্যানেল থেকে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তোমার আর কোনোদিন এই ব্যাকরণ নিয়ে আর কোনো খটকা লাগবে না, আর কোনো গাইড ঘাটাঘাটি করতে হবে না। দ্বিতীয়তে, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? কতে রয়েছে 1553, খতে 1743, গতে 1778, গহতে 1948। এটা হবে 1743। আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছি, কারণ এটা পরিচ্ছেদ 2 থেকে দেওয়া হয়েছে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে তোমরা যদি এই পরিচ্ছেদ 2টা ভালো করে পড়ো, তোমার জন্য এগুলো সিম্পল, তোমাদের কোনো সমস্যাই হবে না এগুলো উত্তর দেওয়া। আমরা এখন 3 নাম্বারটা পড়ব। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছিলাম নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। কি পড়ে এসেছিলাম? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। উত্তরটি হবে এটি। 4 নম্বরে, গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে? কত রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এটা না। কত রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়? গত রয়েছে উইলিয়াম কেরি? গত রয়েছে রামমোহন রায়। আমরা একটু আগে পড়েছিলাম উত্তরটা রামমোহন রায়। এই জন্য আমি বলেছি গল্পটা ভালো করে পড়বে। 5 নম্বরে, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি, নাকি অক্ষর, নাকি শব্দ, নাকি বাক্য? নিশ্চয়ই এটা ধ্বনি। উত্তর এটা ধ্বনি হবে। 6 নম্বরে, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, নাকি বাক্যতত্ত্ব? উত্তর হবে ধ্বনিতত্ত্ব। কি হবে? ধ্বনিতত্ত্ব। আমরা এখন 7 নম্বরটা দেখব। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? ধ্বনিতত্ত্ব, নাকি রূপতত্ত্ব, নাকি অর্থতত্ত্ব, নাকি বাক্যতত্ত্ব? উত্তর হবে অর্থতত্ত্ব। 7 উত্তর হবে অর্থতত্ত্ব। এখন আমরা 8 নাম্বারটি পড়ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন, নাকি প্রতিশব্দ, নাকি অক্ষর, নাকি কারক? নিশ্চয়ই উত্তর হবে শব্দ গঠন। আমরা এখন 9 নাম্বারটি দেখব। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? অর্থতত্ত্ব, নাকি রূপতত্ত্ব, নাকি ধ্বনিতত্ত্ব, নাকি বাক্যতত্ত্ব? নিশ্চয়ই এটা বাক্যতত্ত্ব, কোনো সন্দেহ নেই। এখন 10 নম্বরটা, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কি? কতে ধ্বনিতত্ত্বে, নাকি গতে রূপতত্ত্বে, নাকি গতে অর্থতত্ত্বে, নাকি বাক্যতত্ত্বে? এটার উত্তর হবে রূপতত্ত্বে। উত্তর কি হবে? রূপতত্ত্বে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং যদি আমার আজকের ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন পরিচ্ছেদ 2-এর, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।